এবারে আমি কোহিনুরের কাছে যাব। কোহিনুর, এখনো তো তদন্ত চলছে, একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, অভিযোগ উঠছে বেশ কিছু। আমি বলছি যে যা অভিযোগ এসছে, আরজি করে এই কাণ্ড ঘটতো, অমুকটা হতো তমুকটা হতো, আগামী দিনে বিচার ব্যবস্থা ট্রায়ালের মাধ্যমে গিয়ে দেখা গেল যে বেশিরভাগ অভিযোগ হচ্ছে বেসলেস। এমনটা হতেই পারে, আবার এমনটা হতে পারে যে আগামী দিনে দেখা যেতে পারে যে আরও সমস্ত ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। আমার শুধু প্রশ্ন একটাই, সেটা হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরকে নিজের কাছে রাখলেন। যখনই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কোনো একটা দপ্তরকে নিজের কাছে রাখেন, সেটা কিন্তু একটা বার্তা দেয় যে সেইটা নিয়ে, কারণ তিনি সেই শাসন ব্যবস্থার মুখিয়া, তার নিশ্চিতভাবে নিজস্ব কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, তিনি এটাকে ঢেলে সাজাবেন। টানা 13 বছর ধরে স্বাস্থ্য দপ্তর রয়েছে তার কাছে। আরজি কর কাণ্ডে, আরজি করে যা যা হয় অনৈতিক কাজকর্ম, আবার আমি বলছি যে এটা যে 13 বছরে জন্ম হয়েছে মানলাম না, এটা হয়তো ইনহেরিট করেছে আপনার সরকার, কিন্তু 13 বছর পরেও একের পর এক প্রতিদিন নিত্য নতুন, এই যে আমি বললাম সুদীপ্ত রায়, তাকে আজকে প্রাক্তনী সংঘ থেকে তাকে সরাতে হয়েছে, তার বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের প্রশ্ন আসছে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে নয়, আপনারা বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় বসে বসে করেছে, ক্যাবিনেট কোনো খবর রাখে না, দায় রাখে না। এক্ষেত্রে কি বলবেন? এটা তো খোদ মুখ্যমন্ত্রীর হাতে স্বাস্থ্য দপ্তরটা, তাহলে কি তার কাছে পৌঁছতো না খবরাখবরগুলো? দেখুন, আমি এক এক করে সবারই উত্তর দিই, কারণ কি তিনজনই বলেছে। আমারটাও দেবেন নিশ্চয়ই, আপনার সবারটাই এক এক করে দেব। ঘটনা প্রথমে আমি বলি যে এই যে আমি কংগ্রেসের মুখপাত্রের কাছ থেকে শুনলাম না যে বল ইজ ইন আওয়ার, হচ্ছে বল কিন্তু রাজ্য সরকারের কোর্টেই আছে, রাজ্য সরকারের হাতে আছে বলটা। যে কিন্তু খুব অবাক হয়ে জানি আমি যে ইনভেস্টিগেশনটা সিবিআই করছে। নো ওয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে আছি আর সিবিআই আমাদের মধ্যে আছে। এক, 2 নম্বর হচ্ছে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস 21টা উকিল নিযুক্ত করেছে বলে আমরা কংগ্রেসের তো অনেকদিন ধরে ভূত নিতে চলছিল, প্রায় 2 লক্ষ মানুষ সেখানে ঘর ছাড়া ছিলেন। তখন কেন 21 জন লয়ারকে ফিক্স করলো রাজ্য সরকার, তৃণমূলের সরকার, সন্দীপ ঘোষদের মতো কালপ্রিটদের বাঁচাবার জন্য? তখন বন্যা ছিল না, আর এখন বন্যা হয়ে গেছে, তাই না? আমি জানি উনি সঠিকটাই উনি জানেন। উনি পাবলিসিটি স্টান্ট করার জন্য কংগ্রেসকে তো বেঁচে থাকতে হবে করে কমবে, বিজেপির সাহায্যটাও নিতে হবে, জলটাই চলবে না। তো সন্দীপ ঘোষকে বাঁচানো না, কংগ্রেস একটা জিনিস জেনে রাখুক যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু কোনো পিটিশনার নেই মামলায়। এই মামলায় সুপ্রিম কোর্টে যেটা, সেটা পশ্চিমবঙ্গ সরকার রেসপন্ডেন্ট, পশ্চিমবঙ্গ সরকারকে পার্টি করেছে, পশ্চিমবঙ্গ সরকার তার উত্তর দিচ্ছে যে কী 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 হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি দেবাশিসবাবুর কথাই বলি যে ইট ইজ ডেফিনিট যে আমরা তো যেমন কাউকে জোর করে টাকা দেবো না বলতে পারি, ধরুন রাজুদা পুজো করছেন, আমার পছন্দ না রাজুদাকে, রাজুদার পুজোকে আমি দেবো না, ইফ অল প্যারামিটার মিটস। ঠিক তেমনি যদি রাজুদার পুজো না চায় সরকারি কোনো সাহায্য, তাহলে সরকার দেবে না, তো কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু সিপিএম যে আজকে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এত সাধু সাজে, এই বাংলাদেশে ওষুধ চালাচালি ইত্যাদি ইত্যাদি নিয়ে কার মৃত্যু হয়েছিল, কোন ডাক্তারের মৃত্যু হয়েছিল, সে প্রসঙ্গ উঠেছে আজকে সুপ্রিম কোর্টে। ডক্টর চন্দন সেন কত সালে মারা গেছিল, তখন তৃণমূল সরকার ছিল নয়। আমি আবার বলছি, ধন্যবাদ জানাবো, রোগটা সারানোর চেষ্টা হলো না, আমার প্রশ্ন এটা ছিল। আমি ধন্যবাদ জানাবো। দেখুন, একটা মামলা হয়েছে, সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমি ধন্যবাদ জানাবো প্রীতম দাকে যে কথাটা তুললেন। আজ শিয়ালদা কোর্টে 3 বার পিটিশন লিখেছে, আপনি যদি জানেন 3 বার। কেন ঢিলাঢালা? হেফাজতে নেব কি নেব না, নার্কোটিক্সের সিএফএসএল অফিসার পাওয়া যাচ্ছে না, নার্কোটিক্সের পারমিশন দেবে কি করে? সিবিআই কে বলেছে আপনি নার্কোটিক্স নেবেন, বলছে না সিএফএসএল অফিসার আজকে নেই, তাই নার্কোটিক্স বলে। কেন? তার কারণটা পরিষ্কার, তার কারণটা হচ্ছে সিবিআই ইজ হিয়ার টু ক্রিয়েট আ ন্যারেটিভ। দেখবেন অনুব্রত মণ্ডল চুরি করেছে, প্রথম 3 মাস চললো, টিভি শো চললো, বিজেপির 2-1টা মিটিং মিছিল চললো, এবং তাতে সানাইয়ের পোয়ের মতো কংগ্রেস ও সিপিএমও চলে গেল বিজেপির পেছন পেছন পো বাজাতে বাজাতে। আফটার 6 মান্থ অন্য ইস্যু এলো, অনুব্রত মণ্ডল ভুলে গেল। তাও তো অনুব্রত মণ্ডলের একটু স্ট্যাচারটা বেশি, পরিচিত নেতা, পপুলার লিডার, তাই লোকে জানতে পেরেছে বেল। মানিক ভট্টাচার্যের যে বেল হয়েছে কেউ জানতে পারেনি। শঙ্কর আড্ডুর বেল হয়েছে আপনি টের পেয়েছেন? আমি জানি না। আমি শঙ্কর আড্ডুর মেয়ের একটা প্রোফাইল, আমাদের কাউন্সিলর, ওর প্রোফাইলে দেখে না শঙ্কর আড্ডুর বেল হয়েছে। এই বেলের সময় কেউ কিছু বলে না। আমি একদম বলছি অনুব্রত মণ্ডল পপুলার লিডার, এটা আমার মনে হয় এটা নিয়ে কোনো তর্কের কোনো জায়গা নেই। তাদের কাছে কারোর কাছে আনপপুলার হতে পারে, কারোর কাছে খারাপ হতে পারে, কারোর কাছে ভিলেন হতে পারে। অবভিয়াসলি যদি নির্বাচনে একটা জায়গায় বারবার হারেছে খারাপ লাগবেই, অসুবিধা নেই।
কিন্তু তার পপুলারিটি আছে বলে লোকে টের পেয়েছে, মিডিয়া খবর হয়েছে, একটা ন্যারেটিভ হয় গ্রেফতার, সঞ্জয় রাউত গ্রেফতার, ন্যাশনাল রাহুল গান্ধী 10 বার ডেকে পাঠিয়েছে, তারপর ন্যাশনাল কেউ মনে আছে। এটা যেমন সত্যি কথা, এটা আবার তো এই মনে- ন্যারেটিভটাও বোধহয় কোহিনূর আপনি সেট করার চেষ্টা করছেন না যে অনুব্রত মণ্ডল বেল পেয়েছে মানে তিনি বেকসুর খালাস নয়। কিন্তু আমি আবার বলছি, অনুব্রত মণ্ডল অন্তত আইনের খাতায়, ইন টার্মস অফ জাস্টিস, অনুব্রত মণ্ডল এখনো দোষী হয়নি। দোষীও নয়, বেকসুর খালাসও নয়, দুটো ন্যারেটিভই যেন না এক না, জায়গায় আমি থাকে। আবার বলছি, যতক্ষণ না সে দোষী সাব্যস্ত হচ্ছে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ অ্যান্ড মি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ অ্যান্ড মি। প্লিজ আমাকে প্রীতম দেব বলার সময় বলিনি, আমার বলার সময় বলিনি। ওকে ওকে আমি কোহিনূরকে শেষ করতে হবে। সিবিআই এর কথায় দুটো নাম উঠলো, একটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, রক্ষা কবচ। আমি আবার বলছি যে আমি ধন্যবাদ জানাই, আসলে এই কথাটা হয়তো আমার প্রথমবার বলতে একটু সাহসের প্রয়োজন ছিল, প্রীতম নগরের সাহসী জুগিয়ে দিল যে সত্যি তো একজন নেতা, তার বিরুদ্ধে প্রাইমারি রক্ষা কবচ দিয়ে রেখে দিয়েছে একজন জাস্টিস, যে তাকে গ্রেপ্তার করা যাবে না, তার বিরুদ্ধে এফআইআর করে ইনভেস্টিগেশন করা যাবে না। আপনি জানেন কার কথা বলছি? আপনি জানেন কোন জাস্টিসের কথা বলছি? তিনি বলেন, বক্তৃতায় বলেন, আপনার সঙ্গে দেখা হবে রাজাশেখর মন্থার এজলাসে। হ্যাঁ, বক্তৃতা করে, মানে অ্যাজ ইফ আমি নিয়ে আসবো, মানে ছোটবেলায় যেরকম বলতো না, ক্লাস 4-এর বাচ্চাদের মারপিট হলে বাবাকে কি কমপ্লেন করবো, সেরকম ক্লাস 4-এর বাচ্চাদের মতো। একেবারেই। আমি বলি অভিষেক ব্যানার্জির কাছে অনেকবার ইনভেস্টিগেশন করতে গেছে, অনেক কিছু হয়েছে, গিয়ে লিপস অ্যান্ড বাউন্স করতে গিয়ে কোন অফিসার মেয়ের হোস্টেলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে চলে এসেছেন, সেটা অভিষেক ব্যানার্জির কম্পিউটারে চলে এসেছে। আমি শুধু বিজেপিকে অভিনন্দন দেব যে নাবদে মেলাবেন কোথায় চলে গেছেন। যে মিছিল থেকে কাশ্মীর কি আজাদি স্লোগান হচ্ছে, সেই মিছিলকে বিজেপির মুখপাত্র সেখানে সমর্থন করতে বাধ্য হচ্ছে। কোথায় মমতা ব্যানার্জি কি করলেন এমন যে কাশ্মীর কি আজাদি যে স্লোগানে হচ্ছে, সেই স্লোগানকে বিজেপি অ্যাডমিট করছে, অথেন্টিকেট করছে এবং প্রশংসা করছে। আমি অভিনন্দন জানাই। বেশ, আমাকে ওকে প্রীতম, কোহিনূর এক হচ্ছে সিবিআই কিন্তু এখনো পর্যন্ত সিজার লিস্টে কোটি কোটি টাকা অনুব্রত মণ্ডলের উদ্ধার হয়েছে, এমন উদ্ধার করে উঠতে পারেনি, এমনকি সাইকেলেরও পারেনি। সাইকেলের 7 লাখ টাকা পড়েছে, তার মধ্যে 4 লাখ টাকা নাকি লোন। ওয়েল, এটার পরেও যদি বলে যে কি করে মানে কমিউনিস্টরা তো সাধারণত সর্বহারা হয়, এই গরিব মানুষ বা হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়ার শুভেচ্ছা কি হয়, এটা আমার মনে হয় ভদ্রলোকের পিডব্লিউডি মিনিস্টার কে ছিলেন বলুন তো, যতীন বাগচি বলে এক ভদ্রলোক ছিলেন। তিনি চন্দন বসুকে নিয়ে একটা রহস্য কথা বলেছিলেন, যতীন চক্রবর্তী সরি, চন্দন বোসকে নিয়ে বলেছিলেন যে চন্দন বোস কি করে বড়লোক হয়েছিলেন, আরএসপির পিডব্লিউডি মিনিস্টার ছিল। আমার মনে হয় যতীন চক্রবর্তী বেঁচে থাকলে এই হঠাৎ করে বড়লোক মাগুর মাছ বিক্রেতা কি করে বড়লোক হয়ে যায়, একদম তথ্য জানা যাবে। যতীন চক্রবর্তীকে তো নিয়ে আসা মুশকিল, এর থেকে বরং এই নোটবন্দির সময় জয়সা থেকে জিজ্ঞেস করে নেওয়া ভালো যে হঠাৎ করে কি করে 16,000 গুণ বড়লোক হয়ে যাওয়া চায় একদিনে, ম্যাটার অফ ওয়ান ডে। এনিওয়েজ, কামিং ব্যাক টু দি তদন্ত, আপনার মনে আছে হাতরাস বলে একটা জায়গাটা ঘটেছিল, আমি হঠাৎ করে ভ্রমণ যাচ্ছি না, আমি এক্সাম্পলটা কেন এখানে টানছি। হাতরাসের 4 জনকে পুলিশ অ্যারেস্ট করেছিল গ্যাংরেপ, পরবর্তীকালে হাতরাসে যে 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং 1 জনকে অনিচ্ছাকৃত হত্যা 304-এ কালপেবল হোমিসাইড নট ইন্টেন্ডেড টু মার্ডার, এই 304 নম্বর আইপিসিতে শাস্তি দেওয়া হয়েছিল, গ্যাংরেপ বা রেপ বা খুনের ক্ষেত্রে দেওয়া হয়নি। আমি কেন এই কথাটা বলছি, আমি খুব যদি ভুল না করি যে হাতরাসে তদন্ত যে ভদ্রলোক করছিলেন তিনি এই তদন্ত করছে, তাকে তো আমাকে দেখে বুঝতে হবে যে কি আছে। এবার বর্ডার টর্ডার নিয়ে একটা সিপিএম এর ন্যাকা কান্না আছে। দেখুন, বর্ডার আসামেও বহু জায়গায় নেই, ত্রিপুরায় বহু জায়গায় নেই, এবং আপনি জানেন যে সুন্দরবনের মতো জায়গায় বর্ডার দেওয়া সম্ভব। ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমে কোটি কোটি টাকা, 80,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল গভর্নমেন্টে বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা নিয়ে কি হয়েছে, এবং তার জন্য আপনারা জানেন যে টেক্সাস আমেরিকারও মেক্সিকোর সঙ্গে বর্ডারে তার কাটা নেই, রাজস্থানেও বহু জায়গায় তার কাটা নেই, কিন্তু এই বিএসএফ তো দীর্ঘ জায়গা নিয়েছে, কত 150 কিলোমিটার বোধহয় নিয়েছে, প্রায় মধ্যমগ্রাম চলে এসেছে। তারপরেও কেন এই বর্ডার নিয়ে ন্যাকা কান্না? তবে লাস্টলি এই যে বলছে না পোস্টমর্টম তাড়াতাড়ি হলো কিনা ইত্যাদি ইত্যাদি, পোস্টমর্টম নিয়ে যারা পোস্টমর্টমটা বোঝেন এবং যারা এই আন্দোলনের নাগরিক সমাজ বলে পরিচিত, সেই জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে আছে তাদের সই কিন্তু আছে, দে আর স্যাটিসফাইড উইথ দি পোস্টমর্টম, এটা নিশ্চয়ই আপনাদের কাছে আছে। 3 জন ডাক্তার, তো তারা স্যাটিসফাইড হয়েছেন, কিন্তু বিজেপি স্যাটিসফাইড হয়নি। তবে নাগরিক সমাজের একটা ভ্যালিড দাবি আছে, এই ভ্যালিড দাবিটাকে অন সামডেজ আমি সমর্থন করি। এই নাগরিক সমাজ
তিনজন লোককে আমি দেখেছিলাম পলিটিক্যাল পার্সন যাওয়ার সময় গো ব্যাক দিয়েছিলেন স্লোগান। একজন ছিলেন বিজেপির এক সাংসদ, একজন ছিলেন বিজেপির এক বিধায়ক, আর একজন ছিলেন একটা রাজনৈতিক দলের নবনির্বাচিত সভাপতি, রাজ্যের সভাপতি। এই নাগরিক সমাজের তিনটে দাবি, গো ব্যাক দেওয়ার দাবিকে আমি যদি ধরেই নিই আন্দোলনটা আমাকে অ্যাড্রেস করে হচ্ছে, আমার দলকে অ্যাড্রেস করে হচ্ছে, আমি একদম আকুণ্ঠ অন্তর থেকে সমর্থন জানাই। বেশ, আমাকে একটা বিরতি দিতেই হবে, আমি বিরতির পর ফিরছি পোস্ট রাইডে। এই অ্যাট্রোসিটি থেকে বাঁচার জন্য। সুতরাং এক লাইনও কেন এই বিষয়ে বলেননি, অনারেবল প্রাইম মিনিস্টার মণিপুর নিয়েও বলেননি আমরা জানি, তো অতএব অনারেবল মিনিস্টারের কাছ থেকে আমরা এটা অনারেবল প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমরা এক্সপেক্টও করি না, অত আমরা এক্সপেক্ট করতে পারতাম যদি উনি এরকম বলতেন কোনো এক সময় কোনো এক মুখ্যমন্ত্রীকে কোট করে, এরকম তো হতেই পারে। তো যাই হোক, তিনি এই বলার ধৃষ্টতা করেননি, কোনোদিনই বলেন না, ছেড়ে দিন, তিনি কথা বলেননি, মণিপুরের ক্ষেত্রেও বলেননি। তবে আমি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে বললাম না যে অনুব্রত মণ্ডল কি করে উত্থান হলো, আমি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আমি তো জানি না যে কতটা কি প্রপার্টি তার আছে, কারণ সিজ করিনি, সম্বন্ধে একটু বলো ভাই। সিজ করিনি, এসপি দাসকে আমি চিনি না, আমার সঙ্গে তার ব্যক্তিগত কোনো পরিচিতি নেই, সে আমার দলের লোক না, আমি কি করে জানবো তার ব্যাপারে? মমতা ব্যানার্জি কে ফিজিশিয়ান, মমতা ব্যানার্জি কেউ পার্সোনাল লোক, আমি কি করে? আশ্চর্য, তুমি উত্তর দেবে না, কে উত্তর দেবে? তো সেক্ষেত্রে আমি কোর্টকে কোর্ট করেছি, কোর্ট অন্তত কিছু খুঁজে পাইনি। তবে একটা পয়েন্ট রাইটলি পয়েন্ট আউট করেছে যে হাঁসখালির তদন্ত কী হলো। হাঁসখালি 2 বছর হয়ে গেল, সেখানেও সিবিআই কোনো আউটপুট পাইনি। কামদুনিতে তো লোয়ার কোর্টে ফাঁসির সাজা হয়েছিল, হাইকোর্টে হয়নি, সুপ্রিম কোর্ট আবার এসএলপি করেছে কোর্ট। মাটিগাড়াতে তো ফার্স্ট ট্র্যাকে 1 বছরের মধ্যে ফাঁসির সাজা হয়েছে, পার্ক স্ট্রিটে তো 3 দিনের মধ্যে কমপ্লিট হয়েছে। তবে এটা ঠিকই যে রেপ মামলায় কি করে বা রেপ হলে একজন মহিলার মধ্যে দিয়ে কি যায়, এটা তো আমরা কার কাছ থেকে বেশি ভালো জানতে পারবো? যার দলে ব্রিজভূষণ ভূষিত করে আছে তার দল থেকে জানতে পারবো যে না, ধর্ষণ হলে বা ধর্ষকদের কি করে দাঁড়িয়ে প্রোটেক্ট করতে হয়, তাকে গ্রেফতার না করে কি করে চালিয়ে যেতে হয়, পরে তার পরিবারের লোককে প্রার্থী করতে হয়, তার বিরুদ্ধে কোনো বিষাদগার করা যায় না, ভর্ৎসনা করা যায় না। এটা আমাকে শিখতে হবে, আমাদের দলকে, ভারতবর্ষের সব দলকে শিখতে হবে। তবে আমি এটা আমার আমি আজকে বেশিরভাগ সময়টাই তো প্রীতমদার কথা একমত হচ্ছে, আমি এখানেও বললাম যে তৃণমূলের লুম্পেন বাহিনীরা বুথ দখল করে ফেলে। কি করে বলুন তো? এই যে অমিত শাহর কেন্দ্রীয় বাহিনী, গাদা কেন্দ্রীয় বাহিনী আসে, তার খরচা রাজ্য সরকারের এক্সচেকারে, যে খরচা নিয়ে বলছিলাম না সন্দীপাদি, তাদের রাজ্যের গাদা খরচা করতে হয়, স্কুল কলেজ বন্ধ করে তাদের রাখতে হয়, তারপরও তৃণমূলের লুম্পেন বাহিনীরা চড়ে যায় করে নিত। অমিত শাহ কি পদত্যাগ করার ব্যাপার আছে খুব শিগগিরই? এটা আমার মনে হয় এই প্রীতমদাদের মনের ব্যথা, বেদনা, অভিমান, এটা অমিত শাহ অব্দি পৌঁছয় না, শুভেন্দু দিলীপ ঘোষরা পৌঁছতে পারেন না সিরিয়াসলি। একটা জায়গা আমি তো বরং সিপিএম এর ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে, পশ্চিম বাংলা পুলিশ ভোট হলে অন্তত 1-2 পৌরসভা সিপিএম পায়। আমার যদি একটা